লেখিকা ইপ্সিতা মিত্রর মুক্তি। শ্রীদীপের সাথে তন্বীর প্রেমটা চলেছিল 1 বছর। একটা বন্ধুর জন্মদিনের পার্টিতে প্রথম দেখা, তারপর কারণে অকারণে অনেক দেখা। বন্ধুত্ব থেকে প্রেম, খুবই কমন ব্যাপারটা। এই 1 বছরে তন্বী শ্রীদীপকে দেখে একটা কথাই মনে হয়, ছেলেটা ভালো কিন্তু একটু পজেসিভ, এই আর কি। আসলে বড্ড ভালোবাসে তো, তাই একটু বেশি চিন্তা করে। এই যেমন সেই দিন যখন পার্কে দেখা করতে গিয়েছিল, সেই দিন একটা স্লিভলেস টপ পরেছিল, সেই দেখে ছেলে তো একেবারে পাগল। নিজের জ্যাকেটটা খুলে তন্বীকে পরিয়ে দিয়ে বলল, আমার একটুও ভালো লাগে না তন্বী, লোকে তোমার দিকে ওইভাবে তাকিয়ে থাকবে। তুমি জানো তুমি কতটা সুন্দরী। আমি তাড়াতাড়ি মা বাবাকে বিয়ের কথা বলতে তোমাদের বাড়ি পাঠাবো, তারপর সারা জীবনের মতো তোমাকে নিজের করে নেব। সেই দিন কথাটা শুনে তন্বীর চোখে লাজুক হাসি। সত্যি ছেলেটা পাগল ওর জন্য। আর সেই বছরের 29শে নভেম্বর ওদের বিয়েটা হয়েই গেল। তন্বী বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই বিয়েতে ওরা কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। লোক হয়েছিল প্রায় 1000। এনগেজমেন্ট, মেহেন্দি, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, এইসব নিয়ে অনুষ্ঠান চলেছিল 7 দিন ধরে। আর 8 দিনের দিনই ফ্লাইটে করে ওরা সোজা চলে যাবে কলকাতা থেকে নেপাল। হানিমুনে কোথায় যাবে এই নিয়ে বিয়ের আগে প্রায় 1 মাস ধরে অনেক ঝামেলাঝাটি চলেছিল শ্রীদীপ আর তন্বীর। তন্বীর পছন্দ ছিল সমুদ্র আর শ্রীদীপের পাহাড়। এই নিয়ে অনেক কথা কাটাকাটির পর শ্রীদীপ হঠাৎ একদিন তন্বীকে না জিজ্ঞাসা করেই নেপালের ফ্লাইট বুক করে দিয়েছিল। রাতে ফোনে কথাটা শুনে তন্বীর চোখ দুটো ওর অজান্তেই জলে ভিজে গিয়েছিল। হানিমুনটা কি একা শ্রীদীপের, তন্বীর না? এত বড় একটা ডিসিশনও একা নিয়ে নিল, ওকে বললও না। মাকে জড়িয়ে ধরে রাগে অভিমানে তন্বী যেন সেদিন ভেঙে পড়ল। মা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুই একটা পাগল, এইটুকুতে কেউ এইভাবে কাঁদে নাকি? আর বিয়ের পর মেয়েদের একটু মানিয়ে চলতেই হয়, বুঝলি? জীবনে সেই দিন প্রথম ওর মা ওর হয়ে কথা বলল না। আর একটা মূল মন্ত্র যেন ওর কানে দিয়ে দিল, বিয়ের পরের মূল মন্ত্র, মানিয়ে চলা। ওদের হানিমুন থেকে ফেরার 7 দিন পর হঠাৎ তন্বীর শ্বশুর বাড়ি দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে সেই চেনা মুখ, অরিন্দম, তন্বীর স্কুল লাইফের বন্ধু। ওদের বিয়ের সময় চেন্নাইতে ছিল, তাই আসতে পারেনি তখন, কিন্তু ফোনে বলেছিল, তন্বী তোর বিয়ে মিস হচ্ছে তো কি হয়েছে, তোর গিফট কিন্তু মিস হবে না। নিজে গিয়ে তোর শ্বশুর বাড়িতে দেখা করে আসব, গিফট আর ফুলের বুকে সমেত। সত্যি অরিন্দমের কথার দাম আছে, ঠিক অ্যাড্রেস চিনে হাজির হয়েছে। সেই দিন সারাটা সকাল ওর ছিল নস্টালজিয়াতে ভরা। পুরনো স্কুল, পুরনো বন্ধু, কত গল্প জমা ছিল ওদের। প্রায় 6 বছর বাদে আবার দেখা। যাই হোক, সেই দিন সন্ধেবেলা একগাল হেসে তন্বী শ্রীদীপের কাছে গেল। বলো, কি দারুণ সারপ্রাইজটা দিল অরিন্দম। আমি তো ভাবতেই পারিনি ও সত্যি সত্যি এসে হাজির হবে। কতদিন বাদে মনে হচ্ছিল স্কুলের দিনগুলোতে ফিরে গেলাম। কথাটা শুনে শ্রীদীপ অদ্ভুত দৃষ্টিতে তন্বীর দিকে তাকালো। ওর চোখে কেমন একটা নোংরা দৃষ্টি। হ্যাঁ, সেই দেখতেই পেলাম। পুরনো বন্ধুকে দেখে কি ঢলানিপনাটাই করছিলে? তো এই সব নোংরামি আমার বাড়িতে না করে কোনো রেস্টুরেন্টে দেখা করে করলেই হতো। মা বাবা কি ভাবলো কে জানে। কথাটা শুনে তন্বীর যেন একটা ধাক্কা লাগলো। এইভাবে বলল শ্রীদীপ ওকে, এতগুলো খারাপ কথা, তাও এই ভাষায়। কানে কথাগুলো খুব লাগছিল। বিশ্বাস হচ্ছিল না যে একজন ইঞ্জিনিয়ার এই যুগে এইসব কথা বলতে পারে। হঠাৎ একটা প্রশ্ন ওর নিজের মন থেকে করে বসলো, তাহলে কি বিয়েটা ওর জীবনটাকে থমকে দিল? অবশ্য সেই রাতে শ্রীদীপ বিছানায় তন্বীকে জড়িয়ে ধরে নরম সুরে বলেছিল, আসলে তুমি তো জানো, রাগ হলে আমার মাথা ঠিক থাকে না। ওইভাবে কথাগুলো বলা আমার উচিত হয়নি। আমাদের ফ্যামিলি একটু কনজারভেটিভ, তাই প্লিজ এরপর তুমি তোমার কোনো ছেলে বন্ধুকে বাড়িতে আসতে বলো না, ভালো দেখায় না। সেই রাতে তন্বী সারা রাত জেগেছিল। বুকের ভেতর একটা জমাট কষ্ট ওকে যেন শেষ করে দিচ্ছিল। চোখের জলে বালিশটা ভিজে যাচ্ছিল বারবার। এই ঘটনার পর 1 মাস হয়ে গেছে।
তন্নি আর ছেলে কি, মেয়ে বন্ধুকেও ওর শ্বশুর বাড়িতে ডাকে না। মা বলেছিল মানিয়ে চলতে, এখন বোঝে কথাটার মানে। যেমন সেই দিন তন্নি পয়লা বৈশাখের কেনাকাটি করতে বেরিয়েছিল, 2 ঘন্টা বাদে যখন বাড়ি ফিরল তখন শ্রীদীপের মুখ ভার। তুমি নাকি গলির মুখে কোনো একটা উটকো ছেলের সাথে দাঁড়িয়েছিলে, গলির সামনে বিশু কাকার মুদির দোকান। জানো আমাকে কি বলল? যে তোমাকে নাকি ওই ছেলেটার সাথে এমন অবস্থায় দেখেছে যে মুখেও আনা যায় না। কথাগুলো এক নাগাড়ে শ্রীদীপ বলে গেল। তন্নি অবাক। তুমি কি পাগল? গলির মুখে বিল্টুর সাথে দেখা হয়েছিল, ক্লাস 12-এ পড়ে, বিয়ের আগে। আমার কাছে পড়তো, মিস বলে ডাকে আমাকে, তুমি তো চেনো। কথাটা শুনে শ্রীদীপ 2 মিনিট চুপ করে থাকলো, তারপর বেশ ভেবে বলল, দেখেছো তাহলে লোকে কেমন 6 কথাকে 9 করে। রং লাগিয়ে কথা বলাটা লোকেদের যেন স্বভাব। বিশু কাকা আমাকে বলেছে, তাও এক, যদি মা বাবাকে বলতো একটা কেস হয়ে যেত। দেখো তন্নি, এরপর রাস্তায় ঘাটে কোনো ছেলের সাথে দেখা হলে অত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে না। বাড়ির বউ তুমি, এটা মাথায় রেখে চলবে। সেই দিন ও বুঝলো যে শ্রীদীপ আর একটা ফরমান জারি করলো, মানিয়ে চলার লিস্টে আর একটা ব্যাপার যুক্ত হলো। তারপর থেকে শ্রীদীপ ওকে একা একা আর কোথাও বেরোতে দেয় না। ডিরেক্টলি হয়তো বারণ করে না, কিন্তু ও কোথাও বেরোবে, কোনো কাজে দোকানে বাজারে যাবে, এটা শুনলেই শ্রীদীপের একটা কমন ডায়লগ রেডি। শুধু শুধু তুমি একা কষ্ট করে বেরোতে কেন যাবে? অটো বাসে ভিড় ঠেলে বেকার বেকার। তার থেকে স্যাটারডে সানডে তো আমার ছুটি, সেই দিন নিয়ে বেরোবো। তন্নি বোঝে শ্রীদীপের ইঙ্গিতগুলো, আর চুপ করে থাকে। কি বা বলবে? এই সবের কি বা সমাধান আছে? মা শুনে বলে, আসলে তোকে নিয়ে একটু বেশি চিন্তা করে, বুঝিস না। আর বাবা বিশেষ কিছুই বলে না, আসলে ওদের বক্তব্য প্রত্যেকটা বাড়ির কিছু নিয়ম থাকে, শ্রীদীপেরও আছে। ব্যাস এইভাবেই দিনগুলো কাটছিল। কিন্তু সেই দিন অফিস থেকে ফিরে শ্রীদীপ সোজা তন্নির ঘরে, ড্রেসিং টেবিলের সামনে তন্নি চুল বাঁধছিল। শ্রীদীপ এসেই তন্নির হাতটা ধরে ওকে টেনে তুলল। তুমি সন্ধেবেলা 6টা থেকে 7:30 অবধি কার সাথে ফোনে কথা বলছিলে? আমি কতবার কল করলাম, বারবার বিজি। আমার মেজমাসি ফোন করেছিল, অনেকদিন বাদে কথা হচ্ছিল। কেন, কি হয়েছে? তন্নির কথাটা শেষ হতে না হতেই শ্রীদীপ ড্রেসিং টেবিলের ওপর রাখা তন্নির মোবাইলটা নিয়ে কল লিস্টটা খুলল। 6টার সময় ইনকামিং কলে মিঠু মাসি নামটা দেখে যেন শান্ত হলো। তারপর আবার নরম সুরে তন্নিকে কাছে টেনে নিয়ে বলল, আসলে অতক্ষণ ধরে বিজি ছিল, আমার তাই একটু চিন্তা হচ্ছিল। আসলে সুন্দরী বউ হলে যা হয়। এনিওয়ে, আমি খুব টায়ার্ড, 1 কাপ চা দাও তো। তন্নির শুধু একটা দীর্ঘশ্বাস এলো এই সময়ে। শেষে ওর ফোনও চেক হবে। এত ভয় শ্রীদীপের। মাঝে মাঝে মনে হয় এই বাড়িটাতে ও যেন একজন বন্দী। এই বাড়ির দেওয়ালগুলোই আজ ওর সঙ্গী, দম আটকে আসে এখানে। এই দিনটার 1 মাস বাদে ওদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, তন্নির জ্যাঠতুতো বোনের বিয়ে। অনেক দিন বাদে সেই দিন নিজের চেনা লোকগুলোকে দেখে তন্নি মন খুলে হেসেছিল, কথা বলেছিল। খুব সুন্দর ছিল দিনটা। বিয়ে বাড়িতে অনেক মাস বাদে ওর মাসতুতো দিদি আর জামাইবাবুর সাথে দেখা হলো। দিদি জামাইবাবু যখন প্রেম করত, ও ছিল ওদের মাঝের তোতা পাখি। বাড়িতে ম্যানেজ করে কত সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া, এইসব করেছে ওরা 3জন। সময়ের খেলায় আজ ওই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তন্নি তখন ছিল মুক্ত, আজ ও বদ্ধ। আর সেই দিনও বাড়ি ফিরে শ্রীদীপ নিজের রং দেখালো। আমি খেয়াল করছিলাম তোমার জামাইবাবু লোকটা মোটেও সুবিধার না। কি বাজেভাবে তোমার দিকে তাকিয়েছিল, চোখটা কি নোংরা। তবে তন্নি এইসব শুনে আজ আর অবাক হয়নি। শ্রীদীপ বাড়ি ফিরে কিছু একটা ঝামেলা করবে সেটা ওর জানা। এতদিনে শ্রীদীপের স্বভাবও কিছুটা হলেও বুঝেছে, তাই ঠান্ডা গলায় বলল, শ্রীদীপ প্লিজ থামো। জামাইবাবুকে আমি তোমার থেকেও আগে চিনি, প্রত্যেক বছর রাখি পরাতাম ওর হাতে। ওকে নিয়ে অন্তত খারাপ কথা বলো না। শ্রীদীপ কিন্তু সেই দিন তর্ক থামালো না, বেশ তেজ দেখিয়ে বলল, শোনো, একটা কথাই আছে, শালি আধি ঘরওয়ালি, আর ছেলেরা একমাত্র রক্তের সম্পর্ক ছাড়া কাউকে নিজের বোন হিসেবে মানে না। পাতানো বোন রাখে ফুর্তি করার জন্যই।
না, এটা শুনে তন্নি চুপ করে গেল। এই মানসিকতার কাউকে আর কিছুই বলার নেই। তবে সেই রাতে তন্নি বাইরের ড্রয়িং রুমে শুয়েছিল, পারছিল না আর ওই মানুষটার সাথে একটা ঘরে থাকতে। ও বুঝতে পারছে আস্তে আস্তে ওর সহ্যের সীমা শেষ হয়ে আসছে। তাই তারপরের দিনই তন্নি কিছু কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লিকেশন দিল। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, কোথাও একটা ঠিক ওর চাকরি জুটবেও জানতো। এখন খুব মনে হয় নিজের একটা পরিচয় খুব দরকার ওর, শুধু নিজের জন্য। ওর মনের কথাটা মিলেও গেল। কিছুদিনের মধ্যেই একটা কোম্পানি থেকে ইন্টারভিউ কল এলো পোস্টে। ও জানতো লেটারটা দেখে বাড়িতে কিছু একটা অশান্তি ঠিক হবে, আর হলোও তাই। তবে অশান্তিটা শ্বশুর শাশুড়ি থেকে অনেক বেশি করলো শ্রীদীপ। ওর মাথায় যেন আজ আগুন জ্বলছে। ওকে না জিজ্ঞাসা করে তন্নি চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, এটা যেন কিছুতেই মানতে পারছে না। তাই চিৎকার করে বলছিল, আমাদের বাড়ির বউরা কখনো বাইরে বেরিয়ে চাকরি করে না। আর কিসের অভাব তোমার? পায়ের ওপর পা তুলেই তো খাচ্ছ, তাহলে এত ন্যাকামি কিসের? তবে আজ এই সব শুনে তন্নিরও জেদ চেপে গেল। আজও চুপ থাকবে না, তাই ও নিজেও গলার আওয়াজ বাড়িয়ে বলল, চাকরি আমি করবই শ্রীদীপ। সব সময় তোমার সব কথা আমাকে মানতে হবে এর কোনো মানে নেই। কথাটা শুনে শ্রীদীপ 1 সেকেন্ডের মধ্যে তন্নির হাত থেকে লেটারটা ছিনিয়ে নিয়ে লাইটারের আগুনে কাগজটাকে পুড়িয়ে ছাই করে দিল। আর তন্নির চোখের সামনে ওই কাগজটা শেষ হয়ে গেল। সেই আগুনের সামনে হঠাৎ তন্নির কানে একটা কথা ভেসে এলো, যেন 1.5 বছর আগের গঙ্গার ধারে বসে শ্রীদীপ ওকে বলেছিল, বিয়ের পর তোমার চাকরি করতে ইচ্ছে হলে করবে, তুমি এত পড়াশোনা করেছো বাড়িতে বসে থাকার জন্য নাকি? সত্যি কি তাড়াতাড়ি শ্রীদীপের সব কথাগুলো বদলে গেল। নাকি আগেরটা ছিল অভিনয়? আজও সত্যি এই দিনের পর থেকেও শ্রীদীপের সাথে আর কথা বলতো না। প্রয়োজনে অপ্রয়োজনে কখনোই না। আসলে কথার আসতোই না। এখন রোজ রাতে ওর ঠিকানা ড্রয়িং রুমের সোফাটা। এর মধ্যে একটা শনিবার ও রান্নাঘরে যাচ্ছিল 1 কাপ চা আনতে, কিন্তু হঠাৎ রান্নাঘরের দরজার সামনে পাটা থমকে গেল। শ্রীদীপ বাড়ির কাজের লোকটাকে জিজ্ঞাসা করছে, আমি চলে যাওয়ার পর কি এই বাড়িতে কেউ আসে বৌদিমণির সাথে দেখা করতে? দুপুরবেলা যখন মা বাবা ঘুমোয় তখন কিছু জানিস? কাজের লোকটা ঘাড় নাড়িয়ে উত্তর দিল, না দাদাবাবু, কেউ আসে না। আমি তো দুপুরে আপনার কথা মতন জেগেই থাকি, নজর রাখি বৌদিমণির ঘরে। কথাগুলো শুনে তন্নি যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এত অপমান, এতটা। শেষে একটা বাড়ির কাজের লোক ওকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, সে ওর ওপর নজর রাখে। শ্রীদীপ কি মানসিক রোগী? অবিশ্বাস করাটা কি ওর স্বভাবে, মানসিকতায়? কিসের এত ভয় ওর? এখন যেন তন্নির মনে হয় যে সব সময় দুটো চোখ ওর দিকে নজর রাখছে, ওর খাওয়া শোয়া হাঁটা চলা সব দিকে। ও যেন একটা রোবট, আর তার রিমোটটা শ্রীদীপের হাতে। হয়তো আর কয়েকদিন বাদে ঘরের 4 দেওয়ালে সিসিটিভি ক্যামেরা বসবে ওর ওপর নজর রাখার জন্য। বিয়ের এই 1 বছরে ওর জীবনটা যেন পুরোপুরি বদলে গেল। এখন আর মুক্ত বাতাস নেই, এই জীবনে শুধুই অন্ধকার। বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিল তন্নি, আজ সেই স্বপ্নগুলো ওকে দেখে যেন হাসে, মজা করে। বাস্তব ওকে আঁকড়ে ধরে রোজ। তবে সেই দিন আর পারল না তন্নি। এইভাবেও দম বন্ধ হয়ে মরে যাবে। ও আজ নিজের বাড়ি যাবে, বাবা মার কাছে। ওদের গিয়ে সবটা বলবে, বোঝাবে শ্রীদীপের চিন্তাধারার কথা। শ্রীদীপ যেটা করে সেটা একটা মানসিক রোগ, একটা পাগলামি। এটা কোনো বাড়ির নিয়ম হতে পারে না। এই সব ভেবেই ট্যাক্সিতে উঠলো, কিন্তু মাঝ রাস্তায় ট্যাক্সিটা দাঁড়িয়ে পড়লো হঠাৎ। সামনেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তন্নি রাস্তায় নেমে অবাক, রক্তে মাখা সে চেনা মুখটা দেখে। তন্নি এরপর নিজে ট্যাক্সিতে তুলে নিল মানুষটাকে। হসপিটালে অ্যাডমিট করে সেদিন সন্ধে অবধি ছিল তন্নি। ব্লাড অ্যারেঞ্জ করা, ওষুধ কেনা সবইও করেছে। আসলে মানুষটার বাড়িতেও তো কেউ নেই। তন্নি কাকেই বা খবর দেবে অ্যাক্সিডেন্টের? এই সবের মাঝে একবার শ্রীদীপ কল করেছিল, কি শুনলাম আমি, তুমি বাড়িতে কিছু না বলে বেরিয়ে গেছো, দিন দিন কি তোমার ডানা গজাচ্ছে? তন্নি সেই দিন এক কথায় উত্তর দিয়েছিল, লাইফ কেয়ার হসপিটালে আছি, এখানে একজনের আমাকে খুব দরকার, তোমার বাজে কথা শোনার এখন সময় নেই আমার। ভেবেছিল ব্যাপারটা আর এগোবে না, কিন্তু ফোনটা রাখার 1/2 ঘন্টার মধ্যে শ্রীদীপ হসপিটালে হাজির। করিডোরের অত লোক, পেশেন্ট, নার্স, ডাক্তারদের সামনে তন্নির উপর যেন ঝাঁপিয়ে পড়ল। আজ তুমি না, আজও তুইতে নেমে এসেছে। এই তুই ভাবিস কি নিজেকে রে? তোর সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া একটা রাস্তার লোককে তুই হসপিটালে নিয়ে আসার?
আর তুই বাড়িতে না বলে বেরিয়েছিস? চল তুই আজ বাড়ি। তোদের মতন মেয়ে ছেলের সাথে ভদ্র ভাষায় কথা বললে চলে না। কথাটা বলেই শ্রীদীপ তন্নির হাতটা ধরে টানতে যাবে, সেই সময় তন্নি শ্রীদীপের গালে 5 আঙুলের দাগ বসিয়ে দিল আচমকা। হসপিটালের করিডোরে অত লোকের ভিড়ে তন্নি শ্রীদীপের গালে একটা থাপ্পড় মারল জোরে। ইউ ডিজার্ভ দিস লাভ মাচ মোর আর্লিয়ার শ্রীদীপ। ভুলটা আমার ছিল, তোমাকে আমি এতটা বাড়তে দিয়েছি। একটা নোংরা লোক তুমি, একটা মানসিক রুগী। আর আজ যাকেই হসপিটালে নিয়ে এসেছি উনি আমার স্কুলের স্যার প্রিয়তোষ বাবু। আমাকে 10 বছর ধরে বাড়িতে অঙ্ক ইংরেজি পড়াতে আসতো, আমার বাবার বয়সী একজন। তবে এইসব আমি তোমাকে কেন বলছি? তোমার সাথে তো আমার আর কোনো কথা থাকতেই পারে না। যাই হোক, ডিভোর্স পেপারটা তোমার বাড়ি আর 7 দিনের মধ্যেই পৌঁছে যাবে, সাইন করে দিও। কথাগুলোর চোখে চোখ রেখে বলল তন্নি। তবে শ্রীদীপের চরটা হজম করতে 2 মিনিট সময় লেগেছিল। ভাবতে পারিনি তন্নি এইভাবে রিয়াক্ট করবে। গলার স্বরটা আপনা আপনি নিচে নেমে গিয়েছিল যেন। তুমি আমাকে সবার সামনে চড় মারলে? আমি তোমার হাজবেন্ড। তন্নি এবার দৃঢ় গলায় উত্তর দিল, না শ্রীদীপ, তুমি আমার হাজবেন্ড কখনোই ছিলে না। তুমি বিয়ে করে যেন আমাকে কিনে নিয়েছিলে, আর কিছুদিন বাদে হয়তো নিঃশ্বাস প্রশ্বাসও আমাকে তোমার পারমিশন নিয়ে নিতে হতো। যাই হোক, এরপর বরং একটা কাজ করো, কুমোরটুলি থেকে একটা মাটির প্রতিমা অর্ডার করে বাড়ি নিয়ে এসো। তাকে বিছানায় শুয়ে রাখবে, দেখবে সে না কোনো কথা বলবে, না রাস্তায় বেরোবে, না বন্ধুত্ব করবে কারোর সাথে। সব সময় তোমার নজরবন্দি হয়ে থাকবে। কথাটা বলেই সেদিন শ্রীদীপের থেকে সারা জীবনের মতন মুখ ঘুরিয়ে নিয়েছিল তন্নি। সেই দিনের পর আর তন্নি ওই বাড়ি ফিরে যায়নি। ওর 1 বছরের বিয়ে আজ ভেঙে গেছে, ডিভোর্স কেস শেষ। এখন আইনের চোখেও ওরা আর স্বামী স্ত্রী না, তন্নি এখন স্বাধীন। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, রোজ সেজে গুজে অফিস যায়, সবার সাথে অনেক কথা বলে, অনেক নতুন বন্ধু, পুরনো বন্ধুর ভিড় ওর জীবনে। ও আজ মন খুলে হাসে, কারণ আজও মুক্ত। ওর সামনে আজ সীমাহীন নীল আকাশ। আজও উড়তে চায়, আকাশে রামধনুর 7টা রঙকে স্পর্শ করতে চায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।